অস্তমান সূর্য, মাথার উপর নীলাকাশ, নীলাভ আকাশ চেয়ে আছে লালচে আলোয়। নীরের পাখিরা ফিরে যাচ্ছে তাদের গন্তব্যে। কেমন একটা মায়াময় আকাশ চারিদিকে। রুহি আর বিভোরের প্রেমের শুরু সেখানেই। বিভোর ও কোনোদিন ভাবেনি রক্তজবা তাকে মেনে নিবে, ভালোবাসবে। এই অনাকাঙ্ক্ষিত আচরণ ওকে ভাবাচ্ছে, কারণ এই কদিন রুহি ওর সাথে অদ্ভুত অদ্ভুত সব আচরণ করছে। হতেও তো পারে এটা মজা। এত খুশি হবার কোনো কারণ নেই। বিভোর আলতো করে হাসলো, মুখে কেমন বিষাদের ছায়া। প্রশ্ন করলো, মজা করছো? রুহি বলল, না, সত্যি বলছি। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। সত্যি কি তাই? রুহি বিভোরের কোনোয় জোরে একটা চিমটি কেটে বলল, সত্যি, সবকিছুই সত্যি। বিভোরের চোখ জোড়া চকচক করে উঠলো, ভারী হয়ে আসলো ওর গলা। খুশিতে কয়েক মুহূর্ত কথা বেরোলো না ওর গলা দিয়ে। চোখের কোণে পানি জমা হয়ে গেল। রুহি দেখলো তার সুন্দর পুরুষটিকে এই মুহূর্তে কি অসাধারণ দেখাচ্ছে। এত সুন্দর কোনো ছেলে হতে পারে তা তার জানা ছিল না। আসলে ভালোবাসার মানুষটা সবসময় সবার চোখে সুন্দর দেখায়, এটাই বোধহয় নিয়ম। কালো ছেলেকে ভালোবাসলে সেও পৃথিবীর সব থেকে সুন্দর, ফর্সা চামড়ার মানুষকে ভালোবাসলে সেও পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ দেখায়। হয়তোবা ভালোবাসার মানুষটাই সবচেয়ে বেশি সুন্দর হয়। বিভোর অনেকটা নীরব থাকার পর দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলো, উইল ইউ ম্যারি মি মাই কুইন? ইয়েস, অফকোর্স, আই উইল। কিন্তু আমাদের তো বিয়ে হয়ে গেছে। আমি সেটা বলছি না। আমি সবাইকে জানাতে চাই তুমি আমার স্ত্রী। সেই হিসেবে আমি কিছুটা তো করতেই পারি, তাই না? যাই হোক, চলো না আমরা নতুন করে আবার বিয়ে করি। রুহি বলল, এসবের দরকার কি? দরকার আছে। আমার বউ আমি নিব, সেটা কি যেন তেন ভাবে নেব নাকি? অবশ্যই সবাইকে জানিয়ে নেব, ধুমধাম করে বাড়িতে নিয়ে যাব। রুহি শুধু চুপ করে শুনলো আর হাসলো। ডাক্তারকে কি এরকম সহজ স্বাভাবিকভাবে মেনে নেবে নাকি? বিভোর এবার উচ্চস্বরে হেসে উঠল, বলল, আব্বু যদি এই খবর শুনে নির্ঘাত 101 বার হার্ট অ্যাটাক হবে। বাবাকে নিয়ে এরকম কথা বলতে নেই, জানেন না? সরি, আমি এটা বোঝাতে চাইনি। বলতে চেয়েছি খুশিতে হার্ট অ্যাটাক করবে। আব্বু তো সেই কবে থেকে আমাকে বিয়ে কর বিয়ে কর বলেই যাচ্ছে। এই কদিন তো ভালো করে আমার সাথে কথাই বলছে না। উঠতে বসতে খেতে ঘুমাতে সবকিছুর মধ্যে কথা শোনাচ্ছে। আজ সকালেও বলল আমি নাকি বুড়ো হয়ে গিয়েছি, আমাকে এখন কেউ বিয়ে করবে না, গ্রামের চাচিও বিয়ে করবে না। রুহি এই কথা শুনে জোরে হেসে দিল। আঙ্কেল তো ঠিকই বলেছে, হা হা। হাসবে না একদম বলে দিলাম। তোমার এই কাণ্ডকীর্তি দেখেই তো দিন দিন আমি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি, খেতে পারছি না। আমার এই সিচুয়েশন কি তোমার চোখে পড়ছে না? তুমি যদি এই নীরবকে না বিয়ে করতে চাইতে, স্ট্রোক ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি হয়তো কোমায় চলে যেতাম। আমি কি না খেয়ে থাকতে বলেছি? ইটস টোটালি ইয়োর প্রবলেম। সো আমাকে এর জন্য দায়ী করবেন না। আমার এই বিষয়ে পছন্দ নয়। রুহির কথা শুনে বিভোরের মুখটা চুপসে গেল। রাগ করার কিছুই নেই, আমি তো মজা করলাম। রুহি এসে বলল, বোকা বানিয়েছি বিভোরকে। কয়েকটা ঘাস তুলে বিভোরের মুখে গুজে দিল, বলল, অনেক দিনের ইচ্ছে ডাক্তার সাহেব আপনাকে ছাগলের ঘাস খাওয়ানো। তুমি বললে সেটা খেতেও রাজি আছি। বিভোর সত্যি ঘাস চাবাতে লাগলো। রুহি বলল, ফেলে দিন, ডায়রিয়া হয়ে যাবে তো। ততক্ষণে সেগুলো পেটেও চলে গিয়েছে। কাশতে কাশতে বলল, ছি রক্তচোবা, কি বিচ্ছিরি তোমার ছাগলের খাবার। আস্তাগফিরুল্লাহ। আমি তো ফেলে দিতে বলেছিলাম, রাক্ষসের মতো খেয়ে নিতে বলিনি তো। বিভোর বলল, আব্বু যে আমাকে কি করবে যখন শুনবে আমি 5 বছর আগে বিয়ে করে নিয়েছি, তাও আবার তোমাকে? আমি জানি না আব্বু কি রিয়েক্ট করবে। রুহি ভয়ার্থ গলায় বলল, ওনারা কি আমাকে মেনে নিবে না? ধুর, পারলে এক্ষুনি তোমাকে নিয়ে পালিয়ে যেয়ে ওদের গলায় ঝুলিয়ে দেই। সেদিন তো বলেই ফেললো আমাদের বাসায় হাসানা আন্টির মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে কিনা। হাসানা আন্টি আবার কে? আমাদের বাসায় কাজ করে আর কি, আম্মুর হাতে হাতে। রুহি থম মেরে বেশ খানিকক্ষণ চেয়ে রইল, তারপর অট্টহাসিতে মেতে উঠল। বিভোর সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো। ওর ছোট্ট বড় ভালোবাসার সব কিছু তাকে অনেক মোহিত করে। ওর লাল মিষ্টি ভোরের স্নিগ্ধতায় ঘেরা একমাত্র রক্তচোবা বউ তার। রুহি শান্ত দৃষ্টিতে বিভোরের দিকে তাকালো, তারপর ব্যথা ভরা কণ্ঠে বলল, জানেন, আপনি যখন আমাকে অনন্যা আব্বুর কাছে আমার সব দায়িত্ব দিয়ে চলে গিয়েছিলেন, তখন আমার খুব রাগ হয়েছিল। আব্বু আমাকে সব সময় সাহায্য করতো পড়াশোনায়। ভাবতাম নিজের পায়ে দাঁড়িয়ে আমার প্রতি
করা গাফিলতির মজা বোঝাবো আপনাকে। বিভোর মজা করে বলল, তাই নাকি? তুমি ভীষণ ডেঞ্জারাস রক্তজবা, এটা কি তুমি জানো? রুহি কতটা সিরিয়াসলি নিল। অন্যদিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, না আমি জানি না। আমি খুবই সাধারণ একটা মেয়ে যে ছোট থেকেই ভালোবাসার কাঙাল। ছোটবেলায় বাবার যত্ন পেলেও মায়ের ভালোবাসা ঠিকমতো পেতাম না। সে যখন আমাকে ছেড়ে চলে গেল, অনেক দিন কেউ আমাকে আর ভালোবাসেনি। তারপর আপনি এলেন হঠাৎ করেই, আবার চলেও গেলেন। খুব কষ্ট দিয়েছি তাই না? খুব, অনেক বেশি। তাই তখন ছিলাম ছোট, আবেগের বশে এমন করতাম। এখন বুঝি অনেক বড় হয়ে গিয়েছো? অনেক বড় হয়ে গিয়েছি। এখন আমার মনে হয় আপনার প্রতি রাগ করা আমার উচিত হয়নি। আপনিও তো পরিস্থিতির শিকার। এমন করে বিয়ে হলে কেই বা মানতে চাইবে? আর আপনি তো আমাকে প্রেমেও পড়েননি তখন। প্রেমে পড়েছিলেন যাকে, তাও আমি ভোলার চেষ্টা করছি। বিভয়ের চোখে মুখে কৌতূহল খেলা করছে। বলল, একটা কনফিউশনে আছি, তুমি প্লিজ আমাকে একটা কথা ক্লিয়ার করে বলতো। কোন কথা? আচ্ছা, তুমি ইবাদের বাসায় কিভাবে গেলে? আর ওদের সাথে পরিচয় বা হলো কিভাবে তোমার? তার আগে জানতে চাইবেন না যে আমি এই 3 বছর কোথায় ছিলাম, কেমন ছিলাম, আর আমার সাথে কি বা হয়েছিল? এটা তো জানার কথা। তুমি অনন্যার সাথেই ছিলে হয়তো। আপনি বিদেশে চলে যাওয়ার পরে অনন্যা আপুর সাথে কোনো যোগাযোগ করেছিলেন? বিভোর অপরাধীর মতো মাথা নিচু করে বলল, দুর্ভাগ্য, আমি তার সেলফোন নাম্বারটা হারিয়ে ফেলেছিলাম। সামাজিক যোগাযোগ সাইটে ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট ছিল না। এখন যে দেশে এসেছেন, আপুর সাথে খোঁজ নিয়েছেন কি? নেওয়া হয়নি। আমি হোস্টেলে গিয়েছিলাম একদিন ওকে খোঁজার জন্য, কিন্তু পাইনি। সুপার বললেন, অনন্যা নামের কাউকে সে চিনে না, উনি নতুন জয়েন করেছেন। রুহি কোনো কথা বলল না। বিভোর এতটা ইরেসপন্সিবল হলো কি করে? একটা মেয়ের কাছে নিজের বউয়ের দায়িত্ব দিয়ে গেল, কারোর কোনো খোঁজই নিল না। এখন অবশ্য ভুল বুঝতে পেরেছে, কিন্তু অনন্যার সাথে কি হয়েছে সেটা কি করে বলবে ও? বিভোর কষ্ট পাবে হয়তো। তখন রাত হয়ে গিয়েছে। লেকের কালচে পানি চলচল শব্দ করে তুলছে। অর্ধবাঁকা চাঁদটা কি সুন্দর দেখাচ্ছে। ঝোপঝাড়ে হাজারো জোনাকির মেলা বসেছে। অনেক দিন ধরে জোনাকি দেখা হয়নি রুহির। ঢাকা শহরে কিরকম অন্যরকম একটা পরিবেশ। তাদের গ্রামে রাত হলে দেখা যেত জোনাকিদের। ছোট ছোট ছেলেমেয়েরা ওদের হাতের মুঠোয় করে নিয়ে খেলা করতো ওইগুলো। টিম টিম করে জ্বলছে জোনাকিরা। রুহির খুব পছন্দের। কি সুন্দর ছিল সেই স্মৃতিগুলো। বিভোর আচমকাই রুহির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। চোখ দুটো বন্ধ করে আনন্দসূচক হাসি উপহার দিল। মুখে বলল, হায় ইতনা সুকুন মেরি রানী সাহেবা। রুহি ওর চুলে হাত বুলালো, কিরকম নরম সিল্কি চুল। তারপর ব্যথাতুর কণ্ঠে বলল, আপনার ফ্রেন্ড আপনার কাছে আমার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। অনন্যা আপু আর বেঁচে নেই, এই খবরটা আপনি জানেন? বিভোর এক লাফে উঠে বসলো। প্রকোচকে সন্দেহ দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে কাঁপানো কণ্ঠে বলল, কি বলছো তুমি? সত্যি বলছি, আপুর বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে স্পট ডেড। রুহি, ডাক্তার সাহেব, এটাই সত্যি। আপনি দেখছেন আমার হাতের এই কাটা দাগ, এই যে পায়ের আঙুল নেই, কপালের সেই সেলাইয়ের দেখেছেন? আমাকে বাঁচাতে গিয়ে ও নিজের প্রাণ দিয়েছে অনন্যা আপু। রুহি জুতো খুলে ওর পা দেখালো বিভোরকে। পা পায়ের কনিষ্ঠ আঙুলটি নেই, কপালে সেলাইয়ের দাগ আর হাতেও। এতদিন কেন চোখে পড়েনি বিভোরের? এত কিছু ঘটে গেল ওদের জীবনে। অনন্যা ওর বোনের মতো বন্ধুটি আর বেঁচে নেই, এটা কি ভাবা যায়? কি বলছে এসব রক্তজবা? নিজেকে হঠাৎ ভীষণ অপরাধী মনে হতে লাগলো বিভোরের। সেই দিনের ঘটনা। বিভোর রুহিকে অনন্যার কাছে রেখে গিয়েছিল সব দায়িত্ব দিয়ে, প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করাতে মধ্যবিত্ত পরিবারের মেয়েকে। সবাইকে খুব সহজে আপন করে নিতে পারার গুণটা ছিল ওর প্রবল। ওর এই গুণটা ছোট থেকেই ছিল। বিভোর আর অনন্যা একই স্কুলে পড়তো। বড় হওয়ার পর যোগাযোগ কমে গেলেও বন্ধুত্ব ছিল। বিভোর ওদের বিয়ের কথাটা না জানিয়ে গেল, পরবর্তীতে রুহি থেকে সবকিছু বিস্তারিতভাবে জেনে নেয় অনন্যা। রুহির যাবতীয় খরচ, পড়াশোনা সহ বিভিন্ন সাহায্য করত ওকে। নিজদের ফ্ল্যাটে রুহিকে নিজে থাকতে দিত। বোনের চেয়ে বেশি ভালোবাসত রুহিকে। এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। 1.5 বছর পরে একদিন শপিং শেষে ফেরার পথে হাইওয়ে পার হওয়ার সময় রুহির সামনের দিকে তাকাতেই দেখে রাস্তা পার হতে হবে। বিপরীত দিক থেকে আসা বাস আসছিল। অনন্যা দ্রুত রুহিকে ঠেলে ধাক্কা দিয়ে সামনের দিকে সরিয়ে দিল, আর নিজে সরতে পারেনি। বাসের চাকার নিচে পিষে যায়। রুহি গিয়ে পড়ে সুচালো রডের উপর। হাত পায়ে মারাত্মক জখম হয়। জ্ঞান হারানোর আগে শুধু বুঝতে পারে বোনের মতো সেই মানুষটি আর বেঁচে নেই। অনন্যার চোখগুলো খোলা ছিল।
খোলাটে মলিন দৃষ্টি নির্ভত তার রুহির উপর ছিল। সবসময় বলতো, তোর একদিন খুব ভালো হবে, দেখিস, তুই খুব সুখী হবি রুহি। দুদিন পর যখন রুহি নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করে এবং জানতে পারে অনন্যার বেঁচে নেই, ওকে দাফন করা হয়েছে, এই ঘটনার পর থেকে বিভোরের প্রতি আরও রাগ বেশি রুহির। ওর জন্যই অনন্যার এর অবস্থা হলো। নিজেকে কষ্ট দিত, বিষাক্ত হয়ে ওঠে মন। যদিও বিভোরের সেখানে কিছুই করার ছিল না। রুহির কাছ থেকে কথাটা শুনে থ হয়ে বসেছিল বিভোর। বাচ্চাদের মতো একটা কাণ্ড করে বসলো। ছেলেদের নাকি কাঁদতে নেই, এই কথাটা দূরে ঠেলে দিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো সে। এই সিচুয়েশনে জন্য নিজেকে দায়ী করতে লাগলো। রুহি শুধু হাসলো। অপরাধ বোধে ভুগলেই মনের শান্তি হবে, পরবর্তীতে কোনো ভুল করার সাহস পারবে না জন্য নিজেকে দায়ী করতে লাগলো। রুহি শুধু হাসলো। অপরাধ বোধে ভুগলেই মনের শান্তি হবে, পরবর্তীতে কোনো ভুল করার সাহস পাবে না। বিভোরকে অনেক বোঝালো রুহি, কয়েকটা দায়িত্ব আর সতর্কতা পালন করলে ওদের তিনজনের জীবনটাই অন্যরকম হতো। একসময় শান্ত হলো বিভোর, কাঁপানো গলায় শুধু বলল, তোমাকে আর কোথাও ছাড়ছি না আমি। মুচকি হেসে বলল রুহি, সবসময় কি সবাইকে আর ধরে রাখা যায়? হয়তো আমিও একদিন এইভাবেই পালিয়ে যাব। বিভোর নিজের বুকের সাথে চাপটে ধরে রাখলো রুহিকে, তারপর গম্ভীর গলায় বলল, চুপ, একদম চুপ। পালিয়ে যেতে চাইলে কি পালানো যায় নাকি? এইভাবেই ভালোবাসবেন তো আমায় আরো বেশি। কাঠ ফাটা রোদ্দুর, এত গরম বোধহয় এর আগে কখনোই পড়েনি। সেপ্টেম্বরের মাঝামাঝি, এই সময় এত গরম থাকার কথা নয়, কিন্তু আজ তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি। রুহির দম ফেলার ফুসরত পাচ্ছে না। আজকাল অবসাদ গ্রাস করছে ওকে। চোখে ঝাপসা দেখে রক্ত জমাট হয়ে লাল হয়ে যায়। অফিস শেষ করার পর বিভোরের সাথে দেখা করতে যাবে, কিন্তু আজ যে গরম। তবে ভালোবাসার মানুষটার জন্য এতটুকু কষ্ট তো করাই যেতে পারে, তাই না? সারাদিন অফিস শেষে বিভোরের সঙ্গে রিক্সায় ঘোরাঘুরি, পার্কে বসে বাদাম খাওয়া, রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম ফুচকা খাওয়া, ছুটির দিনে লং ড্রাইভে যাওয়া, এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। সুখী দিনগুলো এত ক্ষুদ্র হয় কেন? আর কেনই বা এত দ্রুত চলে যায়? ফোন এলো বিভোরের। সচরাচর ওকে ফোন করে না ও, কারণ রুহির বারণ আছে। ফোনে সস্তা প্রেমালাপ, সারা রাত বসে কথা বলা মোটেও তার পছন্দ নয়। তাছাড়া ওদের দুজনের কেউই এখন বাচ্চা নয়, বড় হয়ে গিয়েছে, সবকিছুই বুঝে। দুজনে সারাদিন অফিস হসপিটালে কাজ করে খুব ক্লান্ত হয়ে থাকে। রাতটুকু যদি বিশ্রাম না নেওয়া হয় তাহলে শরীর খারাপ হতে পারে ভেবেই রুহি এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আজ ফোনের উপর থেকে বিভোরের কণ্ঠ শুনতে ইচ্ছা করছে খুব। সব ক্লান্তি এক নিমিষেই চলে গেল রুহির। ধরবে না করেও ফোন রিসিভ করলো রুহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো? অফিসে আছি, আজ খুব গরম। ঠিক আছে, আজ দেখা করতে হবে না, তুমি বরং বাসায় চলে যাও। রুহি বলল, না না, আমি আসতে পারবো। বিভোর ধমকে উঠতেই রুহি চুপ হয়ে গেল। এমনভাবে ধমক দেয় কেউ? আত্মা কেঁপে ওঠে। কাচুমাচু হয়ে বলল, আপনি তো এসির হাওয়া খাচ্ছেন, তাই না? নো ম্যাডাম জি, কানেকশনে ঝামেলা আছে। ও আচ্ছা, বলছিলাম আমি আজকে আসতে পারবো, কোনো অসুবিধা নেই, রোদ কমে গিয়েছে। বিভোর রেগে উঠলেও সেটা প্রকাশ করলো না। মৃদু হেসে কবিতার মতো করে বলল, 18 বছর বয়সী রমণী, তোমাকে বলছি শোনো, রোদে হেঁটো না, মেঘকে অনুরোধ করা সূর্য যেন ঢেকে দেয়। তুমি বরং বৃষ্টির ফোঁটা হয়ে যাও, আমি সেই ফোঁটায় ভিজে নিজেকে সিক্ত করব। রুহি গাঢ় নিঃশ্বাস নিয়ে বলল, বয়স আমার 18 নয়, 24।